শুভ সকাল এবং সবাইকে নমস্কার। খুলুমখা হামবাই। আজ 18 ডিসেম্বর 2023 ঠিক একই দিনে 2022-এ আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের সূচনা হয়েছিল। তারই আজকে 1 বছরের প্রথম ফাউন্ডেশন ডে এবং সেই উপলক্ষে এখানে মঞ্চে যারা আসীন আছেন, একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি শ্রী জে.কে সিনহা মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ত্রিপুরা সরকারের সেক্রেটারি ডক্টর সন্দীপ আর রাঠোর, ডাইরেক্টর হেলথ সার্ভিসেস ডক্টর সুপ্রিয় মল্লিক, ডক্টর অঞ্জন দাস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, এবং মেডিকেল এডুকেশনের সম্মানীয় ডাইরেক্টর ডক্টর এইচ.পি. শর্মা, শ্রী ডি.কে. চাকমা, এমডি এনএচএ, প্রফেসর ডক্টর শালু রায়, যিনি প্রিন্সিপাল আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হসপিটালে, এবং যিনি আমাদের প্রারম্ভিক ভাষণে পুরো ইতিহাস আপনাদের সামনে ধরে তুলেছেন, আমাদের অনারেবল প্রেসিডেন্ট ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চে শ্রী ডক্টর সমীর রঞ্জন দত্ত, এখানে উপস্থিত রেসপেক্টেড এমএস, আইজিএম, এমএস, এজিএমসি, প্রিন্সিপাল, টিএমসি এবং অফিসার্স অফ ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস, এনএচএম, লাইন ডিপার্টমেন্টের সমস্ত যারা আধিকারিকরা আছেন, কর্মচারীরা আছেন, এবং যাদের কারণে আজকের এই ফাউন্ডেশন ডে, আমাদের গভর্নমেন্ট ডেন্টাল কলেজের সমস্ত আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, স্টাফ ডেন্টাল কলেজের এবং নার্সিং স্কুলের যারা স্টুডেন্টস ও ফ্যাকাল্টিরা আছেন এখানে, এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজের অন্যান্য যারা ফ্যাকাল্টি অনেককে আমি দেখতে পাচ্ছি, যারা অন্যান্য কলেজ থেকে যারা স্টুডেন্টরা এসছেন, আশাকর্মী, আশা ফ্যাসিলিটেটর এবং বিশেষ করে আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে যখন বসেছিলাম ভাবছিলাম যে আমাদের এই ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীরা এখানে পারফরমেন্স দিচ্ছেন। আমরা যখন ডেন্টাল কলেজে পড়েছি বা মেডিকেল কলেজে ছিলাম, সেখানে ওই কলেজের স্টুডেন্টরা পারফরমেন্স করত। সেই স্বপ্ন আজকে এখানে যখন দেখছিলাম, একটা ফিলিং অফ ওয়েলবিং যেটাকে বলে, সেই বিষয়টা আমার মধ্যে এসছে। আমি জানি না অন্যদের মধ্যে এসছে কিনা। আমাদের নিশ্চয়ই আমাদের যারা পুরনো যারা ডেন্টাল সার্জনরা আছেন তাদেরও আজকের দিনটা মনে রাখার মতো। ফাউন্ডেশন ডে মানে একটা ডেজিগনেটেড ডে, আমরা সবাই জানি। এই দিনে আমরা চলতে থাকবে, এটা প্রথমবার, দ্বিতীয়বার এভাবে চলবে। মাননীয় সেক্রেটারি মহোদয়, চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে 50 বছর পরে যখন যারা আজকে ফার্স্ট ইয়ারের ব্যাচে প্রথম ফাউন্ডেশন যারা পার্টিসিপেশন করেছে বা ফ্যাকাল্টিরা সবাই, কলেজের অন্যান্য কর্মচারীরা, তারা কিন্তু মনে করবে যে আমরা ফার্স্ট ব্যাচ, আমরাই প্রথম ফাউন্ডেশন ডে, ডেজিগনেটেড ফাউন্ডেশন ডে আমরা এটা উদযাপন করেছিলাম। সেই দিনটা কিন্তু একটা নস্টালজিক একটা ফিলিং আসবে, সেটা আমি বলে দিতে পারি।
যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন বিশেষ করে নর্থ ইস্টার্ন রিজিয়নে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে উনি বারবার বলছেন যে ভারতবর্ষ তবেই ডেভেলপ হবে যতক্ষণ ধরে নর্থ ইস্টার্ন রিজিয়ন যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কখনই ডেভেলপমেন্ট হবে না। হীরা মডেলের কথা আমরা প্রায়শই বলি, যেভাবে উনি হীরা মডেল আমাদের হীরা প্লাস দিয়েছেন এখন, সেইভাবে বিশেষ করে ত্রিপুরাতে নর্থ ইস্টের মধ্যে আরো বেশি করে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। বহু ডেন্টাল কলেজে আমি গেছি, এখানে গুয়াহাটি ডেন্টাল কলেজে বহু ছাত্রছাত্রীরা এখন ডাক্তার হয়ে এখানে আছেন, আমার কলিগরা, ওনারাও খুব নিজেদেরকে, সব মানুষ যখন যে কলেজ থেকে আসেন খুব প্রাউড ফিল করেন। আমরাও কিং জর্জ মেডিকেল কলেজ আমরা খুব প্রাউড ফিল করি। গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনার থেকে এসেছি, সেখানেও আমরা দেখেছি। কিছুদিন আগে আমি মণিপুর ডেন্টাল কলেজে, আমার একটা অভ্যেস আছে যেখানে যাই ডেন্টাল কলেজে একবার যাই, মৌলানা আজাদেও গিয়ে, আমার বহু জুনিয়র্সরা আছে ওখানে এখন, প্রফেসর, এইচওডি ইত্যাদি, প্রিন্সিপাল, ওদের সাথে আমি দেখা করি। কিন্তু এতটুকু আমি বলতে পারি যে আমাদের যে ডেন্টাল কলেজ বর্তমানে, তার যে চেহারা এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার, আমরা অনেক অনেক বেশি ফার 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 বেটার, এতটুকু আমি বলতে পারি। হংকংয়ে আমি গিয়েছিলাম, হংকংয়ে একটাই ডেন্টাল কলেজ হংকংয়ে, সেখানে 4 দিনের এন্ডোর, যদি আমি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, কিন্তু একটা সবসময় আমাদের যারা ডেন্টাল সার্জনরা আছেন সেটা বুঝবেন, কারণ বেসিক্যালি উই আর অল ডেন্টাল সার্জন। তো সেখানে একটা ট্রেনিং এ গিয়েছিলাম, পুরো হংকংয়ে একটাই ডেন্টাল কলেজ, মাশরুমিং নাই, ওখানে এফডিএস আর সিএস দেওয়া হয়। এবং আমাদের যে স্ট্রাকচার এক্স্যাক্টলি এই স্ট্রাকচারের মতো, এক একটা ফ্লোরের ভিতরে এক একটা ডিপার্টমেন্ট। মানে আমি ওই কথাটা আমি বলছি, আমার ভিশনটা সেখান থেকে আমার ডেভেলপ করেছে। এই বিল্ডিং যখন আমরা করলাম, কিছু চেঞ্জ ফেঞ্জ করতে হয়েছে ওটাকে সামনে রেখে, এবং যেটা ভাবা তাই হলো। আপনারা শুনে খুশি হবেন, যেটা ডক্টর সমীর দত্ত চৌধুরী বলার চেষ্টা করেছেন, যারা যারা ফ্যাকাল্টি বাইরের থেকে এসছেন, যারা ইন্সপেকশন করতে এসছেন, এখানে ওনারা মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করেছেন। সবাই বলে গেছেন, আমরা ভাবতে পারি না যে ত্রিপুরাতে আগরতলার মতো জায়গার মধ্যে এই অল্প সময়ের মধ্যে এরকম একটা ডেন্টাল কলেজ হতে পারে। ইকুইপমেন্টস থেকে শুরু করে এভরিথিং, দে আর ভেরি মাচ হ্যাপি। আমাকে বলে গেছেন ওনারা যে আমরা ভাবতে পারিনি। ইভেন ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে যখন আমাকে ফেলিসিটেশন দেওয়া হয়, বিকজ ইউ নো দ্যাট আই এম অলসো দ্য মেম্বার অফ দ্য ডিসিআই, তারা ফেলিসিটেশন দিয়েছে, সারা ভারতবর্ষের সমস্ত মেম্বাররা সেখানে ছিল। সেখানে পর্যন্ত আমি ইচ্ছে করেই গেছি সেখানে, কারণ আমি সেখান থেকে পাশ করানো। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে যদি এটা অনুমোদন না নেওয়া যায়, তাহলে ত্বরান্বিত করা যাবে না, এই ডেন্টাল কলেজ হবে না কোনো অবস্থায়। একটা রিসেপশন দিল ওরা, মুখ্যমন্ত্রী, ডেন্টাল সার্জন, ভারতবর্ষের ইতিহাসে ওরা ভাবতেও পারে না। তো এর জন্য একটা আলাদা একটা অ্যাডভান্টেজ আমার ছিল। তো সেখানে যাওয়ার পর আমি এর আগেও যখন মিটিংয়ে যেতাম ডিসিআর মেম্বার হয়ে, একদম পুরো দেখাম চেঞ্জ হয়ে গেল, মানে আমার অবস্থানটাই যেন চেঞ্জ হয়ে গেল। তো পজিশনও মাঝে মাঝে অনেক জায়গায় অনেক কাজে সুবিধা হয়। তো সেখানে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট, উনি বলে অনেকে 2-1বার চেষ্টা করেছিল এই বিষয়ে কিছু কথা বলার, কিন্তু কোনো কাজের কাজ কিছুই হয়নি। সেখানে বলছে না, দিয়ে দেব। কিন্তু স্থানটা কোথায়? ডেন্টাল কলেজ স্থানটা কোথায়? আমি প্রথমে শুরু করেছিলাম যে না, করতেই হবে ডেন্টাল কলেজ। গভর্নমেন্ট চেষ্টা করেছিলাম, কিন্তু তৎকালীন সময়ে, যদিও আই ওয়াজ ইন পাওয়ার ইন আদার ডিসিপ্লিনে, আই ট্রাইড মাই বেস্ট, কিন্তু সেটা সুবিধা হয়নি। আমি বললাম ঠিক আছে চলো।
ত্রিপুরা মেডিকেল কলেজে করে নেব। যেহেতু ওই আমার প্লেসমেন্টের একটা জায়গা ছিল, তো সেই প্লেসমেন্টের উপর ভিত্তি করে আমি সিও সাহেবকে বললাম এখানে ডেন্টাল কলেজ করুন। বলে আর পয়সা কোথা থেকে হবে, কি হবে? তো যাদের প্রাইভেট, ত্রিপুরা মেডিকেল কলেজকে এখনো প্রাইভেট ধরা, যদিও এটা আমাদের যে গভর্নমেন্টের তরফ থেকে এবং হাইকোর্টের নির্দেশে এখানে একটা আমাদের একটা বডি, সরকারি বডি এখানে করা হয়েছে, তার পরিচালনায় সেটা এখানে চলে। ওনাদেরকে আমি বললাম, বলে আরে 9 লক্ষ টাকা দিতে হবে, পাঠাতে হবে। আমি বললাম ঠিক আছে আপনি পাঠান। বলো হবে, না হলে আমি দিয়ে দেবো। মানে এইরকম একটা পার্সেল আমি করলাম, তো পাঠালাম সেই টাকা। তো ভাবলাম ওখানে হবে, প্লেসও দেখলাম, একটা কমিটিও আমরা ঠিক করে দিলাম। সমীর বাবু সেই কমিটিতে ছিল আমাদের, যেহেতু ওইখান থেকে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এসে সেটা করতে হবে, পরিদর্শন করতে হবে। তা তো এটা কলেজ করা কত বাধা বিপত্তি যে এসছে, এখানে বলে শেষ করা যাবে না। ওনারা ইন্সপেকশনও করলেন, দেখা গেল ইন্সপেকশনের রিপোর্ট দিতে নানা রকম, সেখানে আমি পার্সু করলাম যে এটা আরে কি করে হবে, আপনি দিন তো। বলে না আপনার বিল্ডিংই নেই, তো কি করে ডেন্টাল কলেজের সে পারমিশন দেব? তো এই চেষ্টা কন্টিনিউয়াস ছিল, তার উপর ভিত্তি করে ওই ডিসিআই আমি গেলাম। তোমার সাথে একটা আলাদা রিলেশন ছিল আগের থেকে। তো দেখতে দেখতে আমারও পরিবর্তন হলো, পজিশনেরও পরিবর্তন হলো। হওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে, ও দেখলাম অনেক, ওরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টও করেছে। আমি বললাম একটা কাজ করুন, আপনারা তো সোসাইটির থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেন। ওরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিল ওখানে একটা ডেন্টাল কলেজ খোলা। আমি বললাম আপনাদের খুলতে হবে না, যদি ওরা আসে তাহলে একটা পার্টনারশিপে আপনারাও করে নিতে পারেন। অ্যাডভার্টাইজমেন্টে প্রায় 4-5টা বাইরের থেকে যারা ফিনান্সার এবং ডেন্টাল কলেজ আছে তারা এসে পার্টিসিপেটও করেছে। ওরা জায়গাও দেখে গেছে। দেখে যাওয়ার পরে 1-2টো তো একদম পুরো তারা ইন্টারেস্টও দেখিয়েছে যেটা আমরা করবো ওইখানে। তা আমি বললাম যে আপনারা একটা কাজ করুন, ওদের সাথে একটা মৌ করে নিন, তাহলে গভর্নমেন্টের উপর বার্ডেন আসবে না, আপনারা এই প্রাইভেটের দিয়ে চলবে, আর আপনাদের এখানে সিট যদি লাগে আপনারা সিট নেবেন, কিন্তু একটা ডেন্টাল কলেজ হয়ে যাবে। আমার এই বলার চেষ্টা হচ্ছে যে একটা জিনিস চেষ্টা চেষ্টা চেষ্টা, কাকের চেষ্টা। আপনারা তো ওই যে জলের কাহিনীটা তো জানেন, কিভাবে পাথর ফেলে শেষ পর্যন্ত জল খেলো। সেই চেষ্টা করলে সেটা সম্ভব হয়, এবং এটাও প্রায় ফলপ্রসূ হওয়ার অবস্থা ছিল। কিন্তু ওই যেটা বললাম, অবস্থান চেঞ্জ হলো। একটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ত্রিপুরাতে কোনোদিন আমরা ভাবতে পারিনি, কোনোদিন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হবে অন্তত আমি নিজেই ভাবতে পারি। সিএস সাহেবকে বললাম, বললেন হয়ে যায় না। এই যে পার্সুয়েশন চললো বারবার, আমি আমাদের সেন্ট্রাল যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন মনসুখজি, ওনার সাথে আমি কমসে কম 10 বার দেখা করেছি। দেখা করার বলে যে আপ जो बोलोगे वही हो जाएगा। আমি বললাম করে দিই। একবার ডিসিআই পাঠায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে আরে এই নেই সেই নেই। আবার আমার মিনিস্টার সাহেবের কাছে যেতে হয়, বলে আমি আভি কর দেতাম। তো এইভাবে করে করে শেষ পর্যন্ত হলো। আবার ডিসিআই, আবার প্রবলেম, ডিসিআই থেকে আবার সেটা চেষ্টা করলাম। ডিসিআই ইন্সপেকশন হবে, তো আপনারা তো সবাই বুঝেন ডিসিআই ইন্সপেকশন মানে যদি এটা কোনো জায়গায় একটা উল্টাপাল্টা রিপোর্ট দেয় তাহলে কিন্তু এটা হবে না। তো সেইভাবে ব্যবস্থা করে ইনগুরেশনের সব ফাইনাল কি হলো শেষ পর্যন্ত। আমাদের এখানে নিন্দুক কিন্তু সব বসে থাকে, নিন্দুকরা, আরে ডেন্টাল কলেজ এখানে খুলে ফেলবেন, তাড়াতাড়ি কিছু না কিছু করার প্রয়োজন, কারণ অভ্যেস, নেগেটিভ মানসিকতার অভ্যেস হতে। আমার মনে আছে আমি তখন গুয়াহাটি ল্যান্ড করে আমি যাব মিজোরাম, মেঘালয়। ওখানে মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে ভাষণ দেবেন। একই সাথে ওনার সাথে এই ভাষণ শেষ হওয়ার পর একসাথে আমরা ফ্লাইটে চলে আসবো, ওনার ফ্লাইটে। তো রাস্তায় যেতে যেতে একটা ফোন আসলো পিএমও অফিস থেকে। কি ব্যাপার? বলছে যে একজন বিধায়ক, খুব লার্নেড বিধায়ক, নিজেকে ফিল করেন যে আমি খুব সব জানতাম একদম, উনি একটা চিঠি লিখেছেন যে প্রধানমন্ত্রী যদি, আপনারা ভাবুন নেক্সট ডে ডেন্টাল কলেজ ওপেন হবে,
প্রধানমন্ত্রী যদি এই ডেন্টাল কলেজ খুলেন, কি করে উনি খুলবেন? কারণ ফ্যাকাল্টি মেডিকেল কলেজের, গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফ্যাকাল্টি দেখাচ্ছে। কি নলেজেবল লোক আপনি চিন্তা করুন। মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে ডেন্টালের সাবজেক্ট থাকে একটা, তদ্রূপ সেকেন্ড ইয়ারে থাকে আরেকটা, এইভাবে করতে করতে থার্ড ইয়ারে থাকে দুটো তিনটে এরকম, সার্জারি, মেডিসিন, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি, এইসব থাকে। বলছি কি করে দেখাচ্ছে কেন? তো যেহেতু একটা কনফিউশনের প্রশ্ন উঠিয়ে দিয়েছে, আমি রাস্তায় যেতে যেতে, দ্যাট ডে ইট ওয়াজ সানডে, ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার বন্ধ সেদিন, আমার নিজের ব্যক্তিগত পার্সিউশনে আমি সেই ডেন্টাল কাউন্সিল খোলালাম, সেখানকার চিঠিপত্র, কারণ এখানে মুখে বললে হবে না, মাননীয় প্রধানমন্ত্রী যে এসে ইনোগ্রেশন করবে, এটার মধ্যে যদি এক ফুটও যদি মানে কোনো সমস্যা থাকে সেটা তো আমাদের উপর আসবে। এটা কি করে হয় না আমি তো জানি। সেই কাগজ বের করে যে কোনো ডেন্টাল কলেজের সাথে মেডিকেল কলেজ এইভাবে আছে, কোনো সার্জারি ডিপার্টমেন্টে যাবে, ডেন্টাল কলেজে জেনারেল সার্জন এসে ওর যদি অ্যাপয়েন্টমেন্ট আমরা দিই, সারাদিন তো বসে থাকবে, এখানে কি সার্জারি হবে, গলব্লাডার অপারেশন হবে, না অন্য কোনো অপারেশন হবে? কিছুই হবে না। তো একে আমি কি করে অ্যাপয়েন্টমেন্ট দেবো? হয় না এটা। প্যাথোলজি, সে কি ডেন্টালের ওরাল প্যাথোলজি কদিন হয়, কটা হবে? তার জেনারেল প্যাথোলজি জানতে হবে। তার তো জেনারেল প্যাথোলজিতে মানে তার সকাল থেকে রাত্রে পর্যন্ত তার ওয়ার্ড। এর জন্য এটাই সিস্টেম, এইভাবেই হয়। যারা অন্যান্য যেসব ফ্যাকাল্টি আছে মেডিকেল কলেজে, তারাই ডেন্টালকে পড়ায়। এই কাগজপত্র নিয়ে আমি যখন পাঠালাম, কনফিউজ, এগুলো তো অটোমেটিক্যালি ওনার কাছে এগুলো চলে যায়। আপনারা ভাবুন কিভাবে চেষ্টা করেছে ডেন্টাল কলেজটা যাতে না হয়। আবার এখনো এই নিন্দুকেরাই এবং তার যে ওই ট্রাইবুটারিস বলে না, টেন্টিকল, এগুলো কিন্তু নানাভাবে অপচেষ্টা, অপপ্রচার করে করে ডেন্টাল কলেজ যাতে না হয়, এবং কে কার মানে ভেষ ধরে কে কাজটা করছে সেটা কিন্তু নিজের লোকও বুঝতে পারবেন না আপনারা, যাতে এই কলেজটা কোনো অবস্থায় না হয়। ঠিক আছে, অনেক ফ্যাকাল্টি হয়তো অনেক আশা করেছে, বা অনেকে যারা ডেন্টাল সার্জনরা চিন্তা করেছে যে ডেন্টাল কলেজ হলে আমি এমুক হব, আমি এটা পাবো। এটার যা নিয়ম আছে, নিয়ম আসতে পারে, নাও আসতে পারে, সব নিয়ম। কোনো জায়গায় ট্রান্সপারেন্সির অভাব নেই, ট্রান্সপারেন্সির মাধ্যমেই হয়েছে। কিন্তু আস্তে আস্তে করে নিজেদের সেটা অ্যাডপ্ট করতে হবে যে ডেন্টাল কলেজ হয়েছে ফিউচারে। আজকে আমরা প্রিন্সিপাল বাইরের থেকে আসছে, আগামী দিন আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজে যেরকম ছিল আগে, বাইরের থেকে প্রিন্সিপাল আসতো, ফ্যাকাল্টি আসতো মণিপুর থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে ফ্যাকাল্টি আসতো, মেডিকেল কলেজে এখনো আছে আমাদের ফ্যাকাল্টি বাইরের থেকে। এইভাবেই আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট করতে হয়। কিন্তু ডেন্টিস্ট্রির মধ্যে একটা সমস্যা হচ্ছে, তারা মানে অনেকে দে টুক ইট ভেরি ইজি দ্যাট আওয়ার চিফ মিনিস্টার ইজ ফ্রম দেয়ার ফাইলাম, তো যা খুশি তাই বলতে পারবো, যা খুশি বলা যাবে, কোনো সমস্যা নেই। কারণ কিছুদিন আগে উনিও তো আমাদের সাথে বসেছিলেন, বসতো আমাদের সাথে নানা রকম কথোপকথন করতে। এই যে বিষয়, একটু নিজেদের মধ্যে চিন্তা করা উচিত যে আজকের যে ছেলে মেয়েরা, তাদের ভবিষ্যৎ কিন্তু আমরা বানিয়ে দিয়েছি, তাদের ভবিষ্যৎ আমরা বানিয়ে দিয়েছি। এই একটা সিটের, তখন ডেন্টালের একটা সিট ছিল, আমরা নমিনেশন পেপার নিয়ে 12টার মতো মেডিকেল ছিল, এমবিবিএস, একটা ডেন্টাল, সিনিয়রে মার্কস বেশিতে তখন আমরা চান্স পেয়েছি, একটা সিট নিয়ে যেতাম। সেই জায়গায় আজকে এতগুলো সিট, এর আগেও অনেক জায়গায় হয়েছে এগুলো। এবং আগামী দিনে এই ডেন্টাল কলেজ যেটা বলা হয়েছে যে সেন্টার অফ এক্সিলেন্স, স্বপ্ন দেখতে অসুবিধা কি? 200 কোটি টাকার উপরে আমরা স্যাংশন করিয়ে নিয়ে এসেছি ডোনার মন্ত্রক থেকে, ভাবা যায় কোনোদিন? 700 কোটি টাকার উপরে শুধু হেলথ সেক্টরের জন্য আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা নিয়ে এসেছি। এত সহজ না, চেষ্টা করতে হয়, চেষ্টা করে করে এগুলো করতে হয়। কিন্তু একবার যারা স্টুডেন্টদের আমি বলবো বিশেষ করে, যে এই কলেজের পত্তনের ক্ষেত্রে কিভাবে কারা পত্তনটা করলো,
কোন সরকার করলো, কোন আধিকারিকরা এর মধ্যে ছিল, কোন ইঞ্জিনিয়াররা যারা এর পেছনে ছিল, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত সবার অবদানের কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে। 5 জনের একটা কমিটি আমি করে দিয়েছিলাম যে তোমরা দেখবে এগুলো, কারণ কলেজ সম্পর্কে অনেকের আইডিয়া নেই। আমি কলেজ থেকে পাশ করার পরেও কলেজ চালানোর একরকম ফ্যাকাল্টি হলেও ফ্যাকাল্টি যতক্ষণ না হবে তত সম্ভব হয় না এটা ফ্যাকাল্টি করতে। আমার মনে আছে যে কিছুদিন আগে যখন লাস্ট ইন্সপেকশন আসবে, সিএস সাহেব খুব বলছেন আরে আপ কিউ যাই ও যাই রাবা, আমরা না আমার লাস্ট দেখতে হবে। ফ্যাকাল্টি আসছে শুনলাম, সমস্ত কাগজপত্র প্রিন্সিপাল ম্যাডামকে আমি বললাম কাগজপত্র দেখি, সেক্রেটারি মহোদয়ও ছিলেন সেখানে, কারণ কোনো জায়গায় যাতে সমস্যা না হয়। তো এটার প্রতি যতক্ষণ ধরে সেই সিনসিয়ারিটি না থাকবে কোনোদিন সেটা সম্ভব হবে না। আমরা ডক্টর আর আহমেদের কথা আমরা সবাই জানি, মানে আমি যা শুনেছি ভারতবর্ষের প্রথম ডেন্টাল কলেজ শুধু হয় আর আহমেদ ডেন্টাল কলেজ। শুধু তাই নয়, অনেকে বলছে যে এশিয়ার মধ্যে নাকি প্রথম, মানে উনি সৃষ্টি করেছেন। ওনার কত কষ্ট আমরা যদি শুনি যে বেড়ার গড়ের মধ্যে ডেন্টাল কলেজ স্থাপন হয়, যেটা এখানে ডক্টর সমীর বাবু বলার চেষ্টা করেছেন। যখন প্রথম আমরা ওই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি গেলাম, ওখানে তো প্রায় আমার সাথে প্রায় মানে সাংঘাতিকভাবে মানে কথা কাটাকাটি হয়ে গেল। বলছে যে আরে ডেন্টাল আবার কি হবে, এই হোক। আমি বললাম আপনাদের মতো লোক থাকলে ডেন্টাল কলেজ হবে না তো। এই নিয়ে প্রায় কথা কাটাকাটি সেই জায়গা থেকে শুরু হয়েছে। আজকে চেষ্টা করলাম টিএমসির মধ্যে, ঠিক আছে, আবার এখন হয়ে গেল। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি যতদূর না শুনছি আমাদের সেক্রেটারি, চিফ সেক্রেটারি মহোদয় আরো বেশি শুনে বলছে এইরকম একটা জায়গা আমাদের করতে হবে যেখানে ফুল ফ্লেজেড একটা কম্পাউন্ডের মধ্যে একটা পুরো এরিয়া নিয়ে সেখানে ডেন্টাল কলেজ হবে। একসাথে ডেন্টাল কলেজের সব উইংস থাকবে, হোস্টেল থাকবে, মেয়েদের হোস্টেল থাকবে। সেটা আমরা চিন্তা ভাবনা করছি এখন। উনি আমাকে একটা জায়গা বলেছেন, আমি না ওই জায়গাটা একটু সমস্যা হতে পারে, কিন্তু আমরা করব, দ্যাট উইল ডু। এবং এই যে সেন্টার অফ এক্সিলেন্স, একটা ডেন্টাল কলেজকে সামনে রেখে, আমাদের দুটো মেডিকেল কলেজকে সামনে রেখে, আমাদের রিপসাত আছে, আমাদের এখন নার্সিং কলেজ হয়ে গেছে, এখানে বিভিন্ন এএনএম জিএনএম সমস্ত বিভিন্ন কলেজ ত্রিপুরাতে হয়ে যাচ্ছে। হোমিওপ্যাথিক কলেজের কথা চিন্তা করছি, আয়ুর্বেদিকের কথা চিন্তা করছি। এটা মানে এডুকেশন হাব যেটা তৈরি করার, সেই দিশায় আমরা কাজ করছি। কেন হবে না? স্বপ্ন দেখাটা খুব দরকার। স্বপ্ন না দেখলে হবে না, ভিতরে একটা জেদ থাকতে হবে যে করবো এটা। সমস্যা আসবে আমি জানি, সমস্যা শেষ করা যাবে না। একটা ডেন্টাল কলেজ হলো, আপনারা ভাবুন সেখানে কতজন ডাক্তার, কত মানে কর্মী সংখ্যা সেখানে আমাদের বেড়ে গেল। এখানে যাদের ডেন্টিস্ট্রি পাস করার পর অনেকে চাকরি হয় না। তো আমার তো একটা দিশা আমার সবসময় আছে, যারা অলরেডি গভর্নমেন্টে চাকরি করছে তাদের বাইরেও অনেক লোক আছে যারা চাকরিটা পাচ্ছে না। তো হোয়াই নট আই উইল গিভ দেম or access those people who do not have any মানে এমপ্লয়মেন্ট। এটাও আমার একটা ভাবনা চিন্তা আছে যে ওরা তো করছে, ওদের তো সমস্যা হবে না, কোনো জায়গায় তো সার্ভিস দেবেই ওরা কোনো না কোনো ভাবে। তো তাদের জন্য কিন্তু এই ডেন্টাল কলেজের একটা সুযোগ সুবিধা হয়ে গেল। এখানে স্টুডেন্টরা আগামী দিনে এখানে 50 স্টুডেন্টসের, এর মধ্যে কয়েকজন আসেনি এখনো, বাইরের থেকে আসছে। এবং আমি শিওর এখানে এই ডেন্টাল কলেজে একটা আর্ট অফ এক্সিলেন্সের পাশাপাশি এখানে গবেষণা কেন্দ্র যেন হয়, সেই জিনিসটা আমি আপনাদের কাছে আমি বলবো। যেটা এখানে বলার চেষ্টা করেছেন যে হয়তো এখান থেকে কেউ এই গবেষণা করে নোবেল প্রাইজও পেতে পারে, পদ্মশ্রী পাচ্ছেন আমাদের ডেন্টাল ডিপার্টমেন্ট থেকে। তো সেই বিষয়টা আমি এখানে আপনাদের সামনে আমি রাখতে চাই। এবং এমডিএস তো করবই, বিডিএস এর পরে আসন সংখ্যা বাড়বে, হোস্টেল করব, হোস্টেলের সমস্যা আছে, হোস্টেলও করব, মেয়েদের হোস্টেল, ছেলেদের হোস্টেল, পিজি হোস্টেল, সেগুলো আগের থেকে বানিয়ে নিতে হবে। আমাদের কি সমস্যা, মানে আগে পেছনটা আমরা দেখি না যে আগামী দিন যখন লোক সংখ্যা বাড়বে কি করা যাবে। এবং এখানে বাইরেরও এখন ভালো ভালো সেন্টার আছে যেখানে গিয়ে আমি, এখানে যারা আধিকারিকরা আছেন তারা আমি বলবো যে ওখানে গিয়ে যেন
এটা দেখেন কিভাবে ওরা ডেভেলপ করেছে। তো এই কলেজের সাথে সাথে কর্মসংস্থানের একটা বিরাট ব্যবস্থা আমরা করতে পেরেছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা ডেন্টাল এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফ্যাকাল্টি সার্ভিস কন্ডিশন রুলস 2023, সেটা আমরা রাজ্য মন্ত্রিসভায় ক্যাবিনেটে আমরা পাশ করেছি। আমাদের মনে আছে যখন সার্ভিস রুল করার জন্য কিভাবে আমার ধরতে হয়েছে, কিভাবে সার্ভিস রুল ছিল না ত্রিপুরা ডেন্টালে। ডেন্টিস্ট বলা হতো, ডেন্টিস্ট আমাদেরকে, সেখান থেকে ডেন্টিস্ট নাম আমি বিভিন্ন জায়গা থেকে এনে তৎকালীন সময় আমাদের যে পদ্মশ্রী ছিলেন ডক্টর রথীন দত্ত, উনি ছিলেন আমাদের ডাইরেক্টর, পরবর্তী সময়ে উনি সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি হন। ওনার কাছে আমি গেলাম, আমরা দু একজন গেলাম, গিয়ে বললাম যে এই ডেন্টিস্ট কেন আমরা, তো সমস্ত উনিও খুব ইন্টারেস্টেড ছিলেন। তো সমস্ত বাইরের থেকে ডকুমেন্টস এনে ডেন্টিস্ট থেকে ডেন্টাল সার্জন, মেডিকেল অফিসার ডেন্টাল, এইসব করে সবসময় এই যে একটা সবসময় চেষ্টা করতে করতে একটা জায়গায় নেওয়া। আজকে আমরা এই যে ত্রিপুরা ডেন্টাল সার্ভিসটাকে ডেন্টাল সার্ভিস আনলাম। তৎকালীন সময়ে চিফ সেক্রেটারি ছিলেন গুপ্তাজি, ওনার কাছে গেলাম, ওনার সাথে কথা বলে আমরা সেই ডেন্টাল সার্ভিসটা করলাম। তারও আবার এখন এটাকে অ্যামেন্ডমেন্ট করে ডেপুটি ডাইরেক্টর ডেন্টালে কখনো ভাবা যায় কোনোদিন। রাজেশবাবু আছেন, খুব খুশি তিনি, কিন্তু কিভাবে আমরা করেছি আমরা জানি কিভাবে এটা করতে হয়েছে, এখন আরো করবো এগুলো, এতে অনেক সুবিধা হয়েছে। আর এনএচএম এর যারা ডেন্টাল সার্জনরা আছেন অনেকে প্রায়ই আসতো আমাদের কাছে যে আমাদের কিছু হচ্ছে না, কিছু না, এই অল্প বেতনে। তাদের কিছুদিন আগে তাদের বেতনও আমরা বৃদ্ধি করেছি অনেক। আমরা চিন্তা করছি এগুলো, কারণ এগুলো ন্যাশনাল হেলথ মিশনের প্রজেক্ট, এগুলো সেই প্রজেক্টের মধ্যে আমাদের করতে হয়েছে। এগুলো অনেক পার্সুয়েশনের পরে সেটা সম্ভব হয়েছে। আমাদের স্টেট হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, ক্যান্সার হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, পিএসসি, বিভিন্ন সাব সেন্টারে পর্যন্ত এখন ডেন্টাল সার্জন আমরা দিচ্ছি। আমাদের পিএসসিতে তো তৎকালীন সময় আমরা ঘুরতাম, যেটা এখানে ডক্টর সমীর বাবু বলেছেন যে ডেন্টাল সার্জনদের সংখ্যা ছিল খুব কম, কোনো জায়গায় দেওয়া হতো না। এখন আমি প্রায়শই যখন ইনোগ্রেশনে যাই তো প্রথমে আমি দেখি ডেন্টাল মানে ডিপার্টমেন্ট বা ডেন্টালের যে ক্লিনিকটা আছে, তো সেখানে এত ভালো লাগে। আগে তো ডেন্টাল কলেজ তো দূর, যেখানে পোস্টিং দেওয়া হতো সেখানে দেখতাম টেবিলটার মধ্যে একটা সিস্টারে একটা কাপড় কোন রকম কেটে উপরে দিয়ে দিত টেবিল, আর হাতলটা যে চেয়ারটা ছিল একটা হাতল ভাঙা। আমি ভাবতাম একটা বেস্ট হসপিটালে তখন ভাবতাম। আর এখন গিয়ে দেখুন চেহারাই পাল্টে গেছে, এখন কর্পোরেট স্টাইলে এখন হসপিটাল হচ্ছে, এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির জন্য। আপনারা এর মধ্যে আমি যখন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বভার নিলাম, মুখ্যমন্ত্রী তো আছেই, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যখন গেলাম সেখানে গিয়ে যখন দেখলাম জিবি হাসপাতালে সব রুগীরা, আমরাও দেখতাম সবাই মাটিতে শুয়ে আছে, এইরকম একটা করুণ দশা। আর নিউজ পেপারে তো সবসময় লেখে এই কথাগুলো। ঠিক আছে, পজিশনের সদ্ব্যবহার করলাম, বললাম না মাটিতে যেন না শুই, চেষ্টা কিচ্ছু না, যে না চেষ্টা করুন। সাথে সাথে ভাঙা, এদিকে রেনোভেশন ইত্যাদি করে মাত্র 727টি আমাদের আসন সংখ্যা ছিল এজেন্সির মধ্যে, এখন সেটা 1413টা করা হয়েছে, 1413, মানে বলা গেলে প্রায় ডাবল। প্রধানমন্ত্রী স্বাস্থ্যের বিষয়ে যে কত সিরিয়াস, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান কার্ড, মানে গরিব ঘরের কোন লোক যখন প্রধানমন্ত্রী হন উনি বুঝতে পারেন মানুষের কি দুঃখ দুর্দশা। কিছুদিন আগেও বিশ্বকর্মা পূজার দিন উনি একটা ডিক্লেয়ার করেছেন বিশ্বকর্মা যোজনা। এটা আবার কি, যে 18টা শ্রেণী যারা কার্পেন্টার, যারা ওই চামড়ার কাজ করে, এই ধরনের শ্রেণী গরিব অংশের মানুষ, তাদের জন্য একটা স্কিম করেছে। ওনাদেরকে ট্রেনিং, স্পেশাল ট্রেনিং দেওয়া হবে, সেই স্পেশাল ট্রেনিং এ 500 রুপিস করে তাদেরকে দেওয়া হবে, যাতে করে ওই দিন যে এরা ট্রেনিং আসবে, হয়তোবা সে অন্য জায়গায় কাজ করে, রাজমিস্ত্রির সে কাজ করে, তো তার যাতে 500 রুপিস করে
যখন তার ট্রেনিং দেওয়া হবে সেই ব্যবস্থা উনি করেছেন। শুধু তাই নয়, প্রথমে 1 লাখ টাকা দেবে, এরপরে 2 লাখ টাকা দেবে, যাতে করে একটা হিউম্যান রিসোর্স তৈরি হয় এবং তাকে এই যে স্কিল ডেভেলপমেন্ট করালো। আমরা অনেকে কাজ করি আমরা, কিন্তু কাজের হয়তোবা গতানুগতিকভাবে করে এসছি, তার বাবা বা অন্য কাছ থেকে শিখেছে, কিন্তু তাকে প্রপারলি যে ট্রেন করা, সেটা করার ফলে হিউম্যান রিসোর্স হবে যে নাকি বাইরেও যেতে পারে। আমার মনে আছে একবার রিস্টোরেশন আমি করছিলাম এটা, তো একজন ডাক্তারবাবু বলছিলেন যে এরকম যে আপনি কলেজে, তো সবসময় বলছেন যে স্যার আপনি আমরা দেখাতে হয় যে স্যার একটু আপনি দেখুন আমার কাজটা, কার্ভিং করলাম এত সুন্দর থেকে, ফিশার বানিয়ে একদম পুরো যা আছে, যাতে নিজেকে ভাবতাম একদম বেস্ট হবে, স্যার এসে খুব খুশি হবে। এসে বলছে ये क्या बनाया, কার্পেন্ট্রি কেউ কে, ডক্টরি কেউ। তো এই যে বিষয় আমরা কিন্তু বেশিরভাগই, এই যে আমি এই বিষয়টা বললাম, এই গরিব ঘরের যারা মানুষ, আমি ডাক্তারদের সাথে তুলনা করলাম যে স্কিল্ড পার্সন যত বেশি স্কিল্ড হবে, আর এখন তো আর্মামেন্টারিয়ামের যুগ, ডাক্তারি কিন্তু কমে গেছে এখন, যেখানে বলে যে ফুটো করে কাজ হবে নাকি পুরো কাটতে হবে, বলে ফুটো করে। তো এখন কিন্তু ডাক্তারি কমে গেছে, যে সার্জারি শিখে এসছে এখন কিন্তু ওই আর্মামেন্টারিয়াম যে বায়োমেডিক্যালের ইকুইপমেন্ট যার কাছে যত বেশি, ওই ডাক্তারও সবচেয়ে ভালো এবং ওই হসপিটালও ভালো, ওই ক্লিনিকও ভালো। এই এমন অবস্থা হয়ে গেছে এখন। যেসব নাম এখন শুনি আমিও ভুলে গেছি, যেসব অদ্ভুত এভরিডে কিছু না কিছু বেরোচ্ছে, সব কিছু দেখা যায়, বোঝা যায়, আগের থেকে ডায়াগনোসিস হয়ে যায়। তো সেই সমান তাহলে আমাদের ডেন্টাল কলেজে এখন চলছে, মেডিকেল কলেজে চলছে। আপনারা জানেন সবাই যে বুধবার দিন আমার এখানে আমরা মানুষ আমার কাছে আছে, তার নাম আমি দিয়েছি মুখ্যমন্ত্রী সময় বিষয়, সাকসেসফুল। সারা ভারতবর্ষে বলছেন, কন্টিনিউয়াসলি সেটা করছি, যদি আমি থাকি আগরতলা আমি সেটা থাকি। প্রচুর মানুষ আসে, বেশিরভাগই দেখি যে স্বাস্থ্য সম্পর্কে, ক্যান্সারের পেশেন্ট। আমরা জানি সবচেয়ে বেশি ক্যান্সার শরীরের মধ্যে প্রথম যদি হয় ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সার, আরো অন্যান্য হয়, লাংস ক্যান্সার, বোন ক্যান্সার ইত্যাদি তো হয় সব জায়গায়। কিন্তু এই ধরনের পেশেন্ট প্রায়শ আছে, নিরুপায়, বিভিন্নভাবে আর্থিক সাহায্য চায়। আমি বারবার চেষ্টা করি ওনাদেরকে, মুখ্যমন্ত্রীর যে ফান্ড সেখান থেকে দেওয়ার চেষ্টা করি, বা সেখানে আধিকারিকরা থাকেন, বহু থাসপের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি, যারা ইয়াং অল্প বয়সের যারা, বিভিন্ন স্কিম আছে। স্কিম সম্পর্কে অনেকের ধারণা নেই, আমার নিজেরই ধারণা নেই। তো স্কিম সম্পর্কে আমাদের ধারণা নেই বলে প্রধানমন্ত্রীজি কি পাঠিয়েছেন আমাদেরকে, একটা ভ্যান পাঠিয়েছেন, 16টা ভ্যান ত্রিপুরাতে পাঠিয়েছেন। কি নাম দিয়েছেন? ভারত সংকল্প যাত্রা, ভারত বিকাশ সংকল্প যাত্রা। সারা গ্রামে ঘুরছে, ডিসিতে ঘুরছে, সমস্ত সাব ডিভিশনাল লেভেলে, সমস্ত মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, ডিস্ট্রিক্টে, সব জায়গায় ঘুরছে। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রীজির যে এত স্কিম, যেখানে প্রথম উনি যে স্টার্ট করেছে 2014-তে, উনি যখন প্রধানমন্ত্রীদের দায়িত্ব পান, কি শুরু করেছিলেন? জিরো ব্যালেন্সের, প্রধানমন্ত্রী বলছেন সবাই অ্যাকাউন্ট খুলতে হবে, জনধন প্রকল্প। আর সেদিন বিশ্বকর্মা যোজনা, আর মাঝখানে চলছে হিসাব নেই কত ধরনের প্রকল্প, যোজনা, কি করে। এই বিষয় টোটালি তার মানুষকে সচেতন করা, যে লাস্ট ব্যক্তি পর্যন্ত, সমাজের শেষ যে মাইলেজ আছেন, যে মাইলেজ তার কাছে বুঝানো, তাকে সেখানে মেলা করে যেমন আধিকারিকরা শুরু করে, সমস্ত ওই এলাকার যারা জনপ্রতিনিধিরা আছেন সবাই মিলে সেটা চেষ্টা করছেন, বলছেন যে সবাইকে আমার এই সুযোগটা আমার দিতে হবে। এতগুলো প্রকল্প, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক, আমাদের কৃষক সম্মান নিধি হোক, সব বিষয়ে আমি দেখি এক সময় গেলে অবাক লাগে। এসএসজি গ্রুপে, আমি শুধু এখানে এই কারণে বলছি, আমাদের সমস্যা কি, আমি ডাক্তার নিয়ে আছি বাবা, আর কিছু জানার উপায় নেই, এটা ভুল ধারণা। প্রধানমন্ত্রীজি বলছেন যে সব বিষয়ে আপনাদের জানতে হবে এবং সেগুলো অন্যকেও ইউ হ্যাভ টু পাস ইট অন। আমরা জানি না, কারণ আপনাদেরও দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব যে সবাইকে সচেতন করা। আর এই সচেতনতার অভাবেই
ত্রিপুরাতে কি হয়েছে, এখন আমরা যেটা বলছি নেশামুক্ত ত্রিপুরা। সচেতনতা নাই বলে সেই আজকে সারা ত্রিপুরাতে ভিকটিম তারা, সেই দিকেও আমরা চেষ্টা করছি। আমরা আমার কাছে যখন এই কথাটা যেটা বললাম যে এখানে মানুষ আসে, আমি যখন আমাদের ফিনান্স মিনিস্টার মহোদয় প্রণজিৎ বাবুকে আমি বললাম এইবার আমরা বাজেটে আমরা রাখলাম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, যারা লেফট আউট যারা আছে 4.75 লোক তারা যাতে বাদ না যায়। এখানে যারা যারা আছেন অনেকে যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াতে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারতের কাভারেজে আপনারা আসবেন না, তখন সে 4.75 যারা আছে যারা সরকারি কর্মচারী তাদেরকে অপশন দেওয়া হবে 500 রুপিস করে যারা পায়, যারা মেডিকেল এর জন্য তাদেরকে দেওয়া হয়, সেটা যদি সারেন্ডার করে তারা ওই ইয়েতে আসবে। সেটারও প্রায় মানে অলরেডি সেটাও আমি এক্সপেক্টেড করেছি, আমাদের হেলথ সেক্রেটারি মহোদয়কে আমি বলেছি যে তাড়াতাড়ি করুন সেই কার্ড বিতরণের, সেই প্রধানমন্ত্রীর যে কার্ড যেভাবে হয় সেই কার্ডও এর মধ্যেই বিত্ত বছরে শুরু হয়ে যাবে। তো সেই কাজটা আমরা করছি, 59 করোড় পার ইয়ারে অর্থ বছরে আমরা রেখেছি, এই বছর আমরা রেখেছি, সেই কাজটা চলছে। আমরা যেটা আমি বললাম নেশামুক্ত ত্রিপুরা, যারা ভিকটিম এখানে সেই ভিকটিমদের, আমার মনে আছে বিলুনিয়াতে কিছুদিন আমি আগে গিয়েছিলাম, সেখানে একটা সেই নেশামুক্ত ত্রিপুরার একটা ফুটবল ম্যাচ হয়েছিল। ম্যাচের মাঝখানে যে রেজার পিরিয়ড হাফ টাইম, সেখানে একটা ছেলেকে বলার চেষ্টা মানে বলেছে তুমি কিছু বলো, ও 5 বছর নেশা থেকে বেরিয়ে এসছে। সে বলছে আই ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান অ্যাজ ওয়েল এজ ভেরি গুড স্টুডেন্ট, কিন্তু আমি কিভাবে নেশাতে যুক্ত হলাম সে তার কাহিনী বললো আমি সবখানে চাই যে আমি 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 সেন্টার অফ অ্যাট্রাকশন, আমি যদি যাই কোথাও যেন আমাকে সবাই দেখে। তো এটা করতে গেলে তুই যেটা বললাম, যেটা আমার ফার্মাসিউটিক্যালসে আমরা পড়তাম ফিলিংস অফ ওয়েল বিং, অপোয়েটস জাতীয় যারা খায়, সেখান থেকে এটা আসার পর সেভাবে আমার মতো আই এম দ্য কিং অফ দ্য সোসাইটি, ওই করতে 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 শুরু হয়, শেষ পর্যন্ত এর মধ্যে ডুবে যায়। এবং এর থেকে বেরিয়ে এসছে সেই ছেলেটা, সেই কাহিনীটা বলেছে। কিন্তু যারা ভিকটিম তাদের জন্য ডি এডিকশন সেন্টারের ত্রিপুরাতে কম, আমরা 10টা জায়গায় আর 8টা ডিস্ট্রিক্টে আমরা সেই ডি এডিকশন সেন্টার আমরা খুলছি, 50 শয্যা বিশিষ্ট, প্রায় 160 করোড় এবার বাজেটে আমরা রেখেছি। আমরা এই কারণে বলছি যে শুধু ডেন্টাল না, আমরা সব বিষয়, স্বাস্থ্য বিষয় কাজ অন্যগুলো আমি বললামই না, শুধু আজকে হেলথের সংশ্লিষ্ট সব বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখছি। আমরা প্রতিটা সাব সেন্টারে এবার 100 সাব সেন্টার খুলব। এর জন্য এবার বাজেটে 130 করোড়, 100টি হেলথ সেন্টার আমরা খুলব, 30 করোড় আমরা রেখেছি। প্রতিটা সাব সেন্টারে আমরা 30 লাখ করে আমরা খরচা করব। আমরা আপনারা জানেন যে কোনো আমরা এখানে এত চাপ যে এখানে ডক্টর সঞ্জীব দেববর্মা মহোদয় এখানে আছেন, উনি জানেন চিফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কি চাপ ডেন্টাল কলেজ মেডিকেল কলেজে। তা আমরা ঠিক করেছি যে যতগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেইগুলোকে আমরা স্ট্রেংথেনিং করতে হবে। তো অলরেডি আমি নিজে ইনোগ্রেট করেছি সাউথে শান্তির বাজারে ট্রমা সেন্টার আমরা খুলেছি। ট্রমা সেন্টার মানে খুব ইম্পর্টেন্ট, মানুষ যখন এই ধরনের প্রবলেম, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, রাস্তার উপর থেকে পড়ে অ্যাট্রোসিটিস হোক, তখন কিন্তু মানুষ বুঝতে পারে না, বাইরের থেকে আস্তে আস্তে আগরতলা আস্তে আস্তে রাস্তার মধ্যে মারা যায়। সেই ট্রমা সেন্টার আমরা সাউথে খুলেছি, গোমতী ডিস্ট্রিক্টে খুলেছি, ধলাই ডিস্ট্রিক্টের আমবাসায় খুলেছি, আর আগরতলা তো আছে, এর মধ্যে ধর্মনগর আমরা খুলছি, যাতে করে মানুষ সমস্যা না হয়। কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা এবার আমবাসাতে একটা খুলেছি, 6 শয্যা বিশিষ্ট। তো সেইভাবে আমরা কাজ করছি। আমরা ক্যান্সার হসপিটালে, যেখানে আমরা একটা মেরা হাসপাতাল পোর্টাল, সেটাও আমরা এখানে খুলেছি, যাতে ক্যান্সার রোগে যারা আক্রান্ত, এই পোর্টালের মাধ্যমে এত প্রযুক্তি এত বেড়েছে, প্রধানমন্ত্রী যে প্রযুক্তিকে এত ইউজ করেন, আমরাও এখন আপনারা শুনে এখানে প্রায়শই শুনেছেন আমাদের বিধানসভাতে এখন ই বিধানসভা হয়েছে, কাগজের গাঁটটি নিয়ে যাওয়ার দরকার নেই, এখন
শুধু তাই না, আমাদের ক্যাবিনেট এখন ক্যাবিনেট হয়ে গেছে, কোনো কাগজপত্র নেই, আমরাও সবাই দেখে দেখে সব কাজ করি। সমস্ত স্টেটের সমস্ত ডিপার্টমেন্টগুলো এখন অফিস হয়ে গেছে, ট্রেনিং দেওয়া হচ্ছে তাদেরকে, ডিস্ট্রিক্টে চলে গেছে, সাব ডিভিশনেও চলছে। এখন প্রায় পুরো ত্রিপুরাকে ডিজিটাল যে ত্রিপুরা বানানোর চেষ্টা, সেই দিশায় আমরা করছি। এবং আমি আশা করি এখানে ডেন্টাল ডিপার্টমেন্টের, ডেন্টাল কলেজের ওপিডি থেকে শুরু করে একদম প্রতিটা যারা মানে প্রিন্সিপাল মহোদয়ের কাছে আমি বলবো যে এইসব কাগজ টাগজ কম না লেগে এখন শুধু একটা ছোট এখন ট্যাবে নিয়ে আসে, এখন ট্যাবের মাধ্যমে সব করা যায়, সব নেওয়া যায়। তো সেই চেষ্টাটা আমরা নিশ্চয়ই আমরা যেটা করছি আপনারা করবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে রিজিওনাল ইনস্টিটিউট অফ যেটা রিপস, আমরা রিপসার যেটা আছে, রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে ডি ফার্মা, বি ফার্মা এবং এম ফার্মা সেটাও এখানে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। আয়ুর্বেদিক ডি ফার্মা এবং হোমিও যে ডি ফার্মা সেটারও পঠন পাঠন আমার যে খবর আছে সেখানে সেই ব্যবস্থা এখন হয়েছে। এখানে যেটা আমি একটু আগে বললাম, গভর্নমেন্ট নার্সিং ইনস্টিটিউটকে আমরা এই বছরই একসাথে ডেন্টাল কলেজের সাথেই আমরা সেটার ওদেরও কিছুদিন আগে ফার্স্ট ব্যাচে ফাউন্ডেশন ডে সেখানে হয়ে গেল, সেটাকে আমরা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ করেছি। এখন উদয়পুর এএনএম ট্রেনিং ইনস্টিটিউটকে জিএনএম ট্রেনিং ইনস্টিটিউট আমরা করা হয়েছে। এবং আপনারা এই বাজেটের মধ্যে একটা ইনফেকশাস ডিজিজের খুব প্রয়োজন একটা সেপারেট একটা হসপিটাল করা। আগে ছোটখাটো একটা ক্লিনিক রাখতো সব হসপিটালে, এর জন্য এবারে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এর জন্য আমরা প্রায় একটা বিরাট বাজেট আমরা এখানে প্রায় 10 কোটি টাকার মতো বাজেট আমরা রেখেছি। তো এখানে বললে শেষ হবে না, অনেক কিছুই বলার। আর ডেন্টাল মানে ডেন্টাল কলেজ বললে একটা ইমোশনাল বিষয় চলে আসে, বেশি ইমোশনাল হলে আবার আপনারা কাঁদা শুরু করে দেবেন, দরকার নেই আমার এসব বলার। কারণ কিছুটা বলার চেষ্টা করেছে আমার বন্ধুবর, এবং আমরা একসাথে ডেন্টিস্ট্রিকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের সাথে আরো অনেক যোদ্ধা আমি বলবো আমাদের সাথে ছিল। তো সেইগুলো আমরা করেছি, সাইন্টিফিক সেশন করা হবে কলেজে, প্রায়শ করা উচিত। আগামী দিন আমি শিওর যে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ তার সেন্টার অফ এক্সিলেন্স, যেটা আমরা বারবার বলছি, এবং যে কাজটাই করবেন সেটা ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি হোক, সেটা এন্ডোডন্টিক্সই হোক, ওরাল প্যাথোলজিতেও যদি হয়, বা অন্যান্য অর্থোডন্সিয়াতেই হোক, সব ডিপার্টমেন্টের 9টা ডিপার্টমেন্ট এখন আছে এখানে, সব ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি আস্তে আস্তে আমরা চেষ্টা করছি এখানে। কিন্তু এটা ভাববার অবকাশ নেই যে কোনো রকম কাউকে বাদ দিয়ে ইচ্ছাকৃতভাবে এরকম কোনো ব্যবস্থা নেই। তোমার রুটি খাওয়ার রুটির ব্যবস্থা আছে, তো অন্যদেরকেও রুটির ব্যবস্থা করে দেওয়া উচিত এজ এ গার্জিয়ান আমার মনে হয়। তো সেই দিশায় আমরা কাজ করছি। আমি আজকে এখানে ফ্যাকাল্টি থেকে শুরু করে যারা স্টুডেন্টরা আছে তাদেরকে আমি বলবো যে এই কলেজের পুরো যে 4x100 মিটারের রেস যেটা আমরা করতাম, সেই 400 রিলে রেস তার ব্যাটন কিন্তু তোমাদের হাতে তুলে দিলাম আগামী দিন। তার ফিনিশিং কিন্তু তোমাদের চলতে থাকবে। সেটা 400 হবে না, সেটা কত করোড় হবে, ইনফিনিটি হবে। হ্যাঁ, তো সেটা চলবে এবং তার মান সম্মান সবার উপরে, বিশেষ করে যারা ফ্যাকাল্টি তাদেরকে আমি বলবো যে আমরা অনেক সময় আমরা যারা কলেজে পড়াশোনা করিয়েছি আমরা ভাবি আমার উপর কেউ জানে না, এটা কিন্তু ভুল ধারণা। এভরিডে অনেক কিছু চেঞ্জ হয়। যে বইটা আজকে বেরিয়েছে যে সাবজেক্টের উপরে, সেই সাবজেক্ট যেটা লেখা হয়েছে অনেকদিন আগে, তার পাবলিশার বের করেছে অনেক আগে, কিন্তু এর মধ্যে অনেক কিছু কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো লেটেস্ট যে বিষয় এখন হাতের মধ্যেই সব, মুঠোর মধ্যেই সব আপনাদের কাছে আছে, সেগুলো জেনে ক্লাসরুমে যাওয়া, আর স্টুডেন্টদেরকে আন্ডার এস্টিমেট না করা, ওরা কিন্তু আরো বেশি জানে। আবার স্টুডেন্টরাও আমি বলবো যে এই রিগিং এর যে বিষয়টা, কারণ ফার্স্ট ব্যাচ তোমরা কিন্তু রিগিং পাওনি, কিন্তু এর অর্থই না যে সেকেন্ড ব্যাচ যারা আসবে তাদের রিগিং করবে। এটা কোনো অবস্থায় সহ্য করবো না আমরা। এবং এই রিগিং এর কালচার কোনো অবস্থায়, রিগিং এর জন্য যে ডিসিআই রুলস অনুসারে নিশ্চয়ই কমিটি করা হয়েছে, বিভিন্ন কমিটি করা হয়েছে।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।